ওকে, সো এখন আমাদের 5 নম্বর কোর প্র্যাকটিক্যাল ডিটারমাইনিং দ্য ইয়াং মডুলাস অফ আ ওয়্যার। সো এখন ইয়াং মডুলাস এর ফর্মুলাটা কি প্রভা? স্ট্রেস বাই স্ট্রেন। ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন। সো তাহলে ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, or stress is equal to কি ফোর্স বাই ক্রস সেকশনাল এরিয়া, আর স্ট্রেন মানে হলো চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। ঠিক আছে, তো এখন আমাদের এই এক্সপেরিমেন্টের জন্য বুঝতে পারতেছো যে আমাদের কোন একটা এক্সপেরিমেন্টের লাস্টে কি করা লাগে। এ লেভেলস আমরা প্রত্যেকটাতেই দেখতেছি উই হ্যাভ টু ড্র আ গ্রাফ। ঠিক আছে, একটা গ্রাফ থেকে যদি আমরা রিডিংটা নেই, কয়েকটা ব্যাপার আমরা কি করতে পারি, এনশিওর করতে পারি। লাইক গ্রাফ অ্যাক্টস অ্যাজ হোয়াট অ্যান এভারেজিং টুল, এন্ড গ্রাফ আঁকলে পরে কি করা যায়, কোনো অ্যানোমালাস রিডিং থাকলে পরে ওইগুলাকে ডিটেক্ট করা যায়। ওকে, সো তাহলে এগুলো হলো আমাদের ইম্পর্টেন্ট কয়টা ব্যাপার যে গ্রাফ কেন আঁকতে হবে। সো আমরা এটা জানি কি যে ইয়াং মডুলাস কি গ্রাফ থেকে বের করা যায়, স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফের লিনিয়ার পোর্শন মানে কি স্ট্রেট লাইন পোর্শনের গ্রেডিয়েন্ট থেকে কি করা যাবে, ইয়াং মডুলাসের ভ্যালুটা ডিটারমাইন করা যাবে। সো হোয়াট ডু উই নিড টু ডু, স্ট্রেস এন্ড স্ট্রেন বের করা লাগবে, মানে ফোর্স, এরিয়া, চেঞ্জ ইন লেন্থ আর অরিজিনাল লেন্থ, এগুলার মেজারমেন্ট আমাদের দরকার। তো এখন দেখো ফার্স্ট অফ অল আমাদের ডায়াগ্রামটা কেমন, ডায়াগ্রাম খেয়াল করো। এই আমাদের ফার্স্ট একটা জি ক্ল্যাম্প, যে একটা ক্ল্যাম্প যেটা কি করে পুরো সিস্টেমটাকে ওরকম আটকায় রাখে আর ওইটাকে স্টেবল রাখে। যেন এই যে আমরা এইদিকে লোড অ্যাপ্লাই করতেছি না, তো মনে করে এরকম একটা সিস্টেম, তো এইদিকে বেশি লোড অ্যাপ্লাই করলে কি একটা চান্স থাকে যে পুরা সেটআপটা উল্টায় যাওয়ার বা টপেল ওভার করার একটা চান্স থাকে। সো এই জিনিসটা যেন না হয়, তো এর জন্য কি করা হয়, এরকম ক্ল্যাম্প দিয়ে আটকায় রাখা হয়, ফাসেন করে রাখা হয়। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এই আমাদের ওয়্যার, এই ওয়্যারটা একটা পুলের উপর দিয়ে গেল, এন্ড পুলিটা কি ফ্রিকশনলেস পুলি, যেরকম তোমরা M1 এ পড়ে আসছো অমন টাইপের। এরপরে এই আমাদের লোড অ্যাপ্লাই করব। তো এই যে আমরা লোড অ্যাপ্লাই করতেছি, এই লোডটা কি করবে, দিস লোড উইল অ্যাপ্লাই আ টেনশন ইন দ্য ওয়্যার, এন্ড দিস টেনশন উইল মেক দ্য ওয়্যার টু এক্সটেন্ড। তো কতটুকু এক্সটেন্ড হবে ওই জিনিসটা আমরা কি করব, এই যে আমাদের এখানে কি আছে, একটা ট্রাভেলিং মাইক্রোস্কোপ আছে, আর এখানের মধ্যে আমরা এক্সটেনশনটা কি করতে পারি, ভার্নিয়ার ক্যালিপার আর মিটার রুল দিয়েও বের করতে পারি। সো এখানের মধ্যে দেখো কয়েকটা জিনিস, এই আমাদের রুলারটা দেওয়া, তো এই মিটার রুল দিয়ে কি করব, এই মিটার রুল দিয়ে উই উইল ডিটারমাইন দা অরিজিনাল লেন্থ অফ দা ওয়্যার। তো অরিজিনাল লেন্থ আমরা মেপে ফেললাম, এটা একটা কাজ শেষ। এখন অরিজিনাল লেন্থ ইজ ওয়ান অফ দা কোয়ান্টিটিস দ্যাট উই নিড টু মেজার। তো অরিজিনাল লেন্থ মাপা শেষ, এন্ড কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছে, ফোর্সের ভ্যালুটা আমরা জানবো যে ম্যাস যা অ্যাপ্লাই করতেছে ওই ম্যাসের ওয়েট যা হবে, ওই ওয়েটটাই কি হিসেবে কাজ করবে, দা ফোর্স অ্যাপ্লাই। তো তাহলে ফোর্সের ভ্যালুও জানি। এখন আমাদের মেইনলি মেজারমেন্ট গুলা কি নেওয়া লাগবে। এরপর আমরা এরিয়ার কথাটা যদি বলি, একটা থিন একটা ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া বের করার জন্য কি দরকার প্রভাব, উই হ্যাভ টু ডিটারমাইন দা রেডিয়াস। কিন্তু আমরা তো রেডিয়াস ডিরেক্টলি মাপি না, আমরা কি মাপি, ডায়ামিটার। তো এখন কোন একটা এরকম স্মল থিকনেসের এরকম ওয়্যারে ডায়ামিটার বের করার জন্য কোন মেজারিং ইনস্ট্রুমেন্ট সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, micrometer screw gauge. So তাহলে what we will use micrometer screw gauge to determine the diameter of the wire. And এটা কি করা লাগবে, in order to ensure যে এরিয়াটা ইউনিফর্ম, তো এরকম ডিফারেন্ট প্লেসে এন্ড ডিফারেন্ট ওরিয়েন্টেশনে কি করব, we will have to take the readings. অলরাইট, তো তাহলে এটা হলো ব্যাপার। তো এরিয়ার ব্যাপারটা কিভাবে গেল, এরিয়া গুলো আমরা ডায়ামিটার থেকে বের করতে পারবো। যে একটা ওয়্যারের ক্রস সেকশন দেখতে সার্কুলার শেপের, তো তাহলে ডায়ামিটার বের করলে ওটা থেকে কি করা যাবে, রেডিয়াস বের করা যাবে। আর ক্রস সেকশনটা দেখতে সার্কুলার, মানে এরিয়ার ফর্মুলা কি, পাই আর স্কয়ার, সো এটা দিয়ে বের করা যায়। এন্ড ফাইনালি এক্সটেনশন, যে আমরা কি করব, প্রতিবার লোড অ্যাপ্লাই করব, এন্ড এই লোডের জন্য কতটুকু এক্সটেনশন হয়েছে ওই এক্সটেনশনটা কি করব, বের করব। তো এখন এখানের মধ্যে আমাদের ইনস্ট্রুমেন্ট স্পেসিফিকে কি কি বলতেছে। আচ্ছা, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, একটা ম্যাস ক্যাচার দাও। এটা কেন, যে আমরা যে লোডটা ঝুলাইতেছি, এই লোডটা যদি খুলে পড়ে যায় তো আমাদের পায়ে পড়লে কি হবে, আমরা ব্যথা পাবো। তো এটা যেন না হয়, তো এর জন্য কি করছে, এরকম ম্যাস ক্যাচার দিয়ে দিছে, যে ম্যাসটা পড়লে যেন
ওরকম একটা বাস্কেট টাইপ কোন একটা কিছু ভিতরে যে পড়ে, আমাদের পায়ের উপরে যেন না পড়ে। ঠিক আছে, এটা হলো ফুড সেফটির জন্য। আচ্ছা, ভাইয়া পেপার ফ্ল্যাপটা কিসের জন্য? এইটা হলো তোমার একটা রেফারেন্স হিসেবে কাজ করবে, যে এরকম আমাদের মার্কার যেমন দেওয়া, হ্যাঁ, এরকম মার্কারটা যেরকম একটা রেফারেন্স বুঝলাম না হিসেবে ভাইয়া, আবার কাজ করে, ওরকম পেপার ফ্ল্যাপটাও কি করে, ওরকম একটা রেফারেন্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, রেফারেন্স। জি ভাই। ওকে। তো এখন ইনস্ট্রুমেন্ট স্পেসিফিকে কি কি বলতেছে খেয়াল করো। লেন্থস আর মেজার ইউজিং মিটার রুল, রিডস টু দ্য নিয়ারেস্ট মিলিমিটার, সো এরর হলো স্মল কম্পেয়ার টু দ্য মেজার্ড লেন্থ, মানে তার রেজলিউশন হলো 1 মিলিমিটার, কিন্তু মেজার্ড লেন্থের ভ্যালুর তুলনায়, ঠিক আছে, কম্পেয়ার্ড উইথ দ্য ভ্যালু অফ মেজার্ড লেন্থ, যে মেজার্ড লেন্থ যদি বড় হয় তো তখন কি পার্সেন্টেজ আনসার্টেনিটি কি আসবে, কম আসবে। তো এটাই বলছে যে স্মল এরর কম্পেয়ার টু দ্য মেজার্ড লেন্থ। দেন ডায়ামিটার বের করার জন্য কি ইউজ করব, মাইক্রোমিটার স্ক্রু গজ, যে কি করতে পারে, which can read up to 0.001 মিলিমিটার। সো ভেরি স্মল এরর, বিকজ তার রেজলিউশন খুবই ভালো। Wow. আর আরেকটা জিনিস কি, আরেকটা হলো তোমার mass balance is used to verify the accuracy of the labels of the slotted mass। যে slotted mass এর গায়ে লেখা আছে যে মনে করো 50 গ্রাম বা এত নিউটন এরকম লেখা, কিন্তু আমরা এটাকে আবার রিচেক করার জন্য কি করতে পারি, ম্যাস ব্যালেন্স ইউজ করতে পারি, যে আসলে এই গায়ের উপরে যে ম্যাসের ভ্যালু লেখা আছে ওটা কি ঠিক আছে নাকি না, ওটা এনশিওর করার জন্য মনে করো কি করলাম, ম্যাস ব্যালেন্স ইউজ করলাম। ঠিক আছে, তো এখন আমাদের মেইন প্রসিডিওরে কি বলতেছে দেখো, ওই ডায়ামিটার ফার্স্টে বের করবে এন্ড অরিজিনাল লেন্থ বের করবে। তো কি করতেছে, measure the wire's diameter with screw gauge, read at different positions along the wire and find the mean, মানে এভারেজ বের করবে ডিফারেন্ট পজিশনে নিয়ে, দেন এভারেজ ডায়ামিটারটা কত এটা বের করবে, দেন ওই ডায়ামিটার ইউজ করে এরিয়া বের করা হবে। আর and measure the original length using the meter rule। তো অরিজিনাল লেন্থ এন্ড ডায়ামিটার এই দুইটা গেল, এন্ড ডায়ামিটারের ইউজটা কি, যে ক্যালকুলেট দ্য ক্রস সেকশনাল এরিয়া, এরিয়া ইজ ইকুয়াল টু পাই ডি স্কয়ার বাই 4, মানে পাই ডি বাই 2 হোল স্কয়ার, ডি বাই 2 মানে কি রেডিয়াস, তো তাহলে ডি বাই 2 হোল স্কয়ার করা মানে নিচের টুকটা কি হয়ে গেছে, স্কয়ার হয়ে 4 হয়ে গেছে, তো এই 4টা। ওকে, তো এখন কাজটা কি, add one load and measure the extension of the wire, repeat this while increasing the number of loads, যে প্রতিবার যত ফোর্স অ্যাপ্লাই করব তার জন্য করেসপন্ডিং কি বের করা হবে, চেঞ্জ ইন লেন্থটা বের করা হবে। দেন ফাইন্ড দা টোটাল ম্যাস, যে কি হবে, নাম্বার অফ লোড মাল্টিপ্লাইড বাই ম্যাস অফ ওয়ান লোড, এন্ড ফাইনালি ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে, দ্য ওয়েট অফ দ্য লোড, মানে ম্যাস টাইমস জি। দেন প্লট আ গ্রাফ অফ ফোর্স এগেইনস্ট এক্সটেনশন অ্যালং দ্য লাইন অফ বেস্ট ফিট। তো এখন এখানে কি করা যায়, গ্রেডিয়েন্টের থেকে কি আসবে, ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট থেকে এফ বাই এক্স, ফোর্স ভার্সেস এক্সটেনশনের গ্রাফ থেকে এফ বাই এক্স। তো এখন এইটার সাথে যদি কি করা হয়, এইটার সাথে যদি আমরা এরিয়া এফ বাই এক্স, তো না এটা ডেল্টা এক্স, সরি। তো এখন এটার সাথে যদি আমরা কি করি, অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই এরিয়া করি, তো তখন কি চলে আসবে, এটা কি গ্রেডিয়েন্ট অফ ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ, তাই না। সো ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্ট হলো এটা, আর এই গ্রেডিয়েন্টের সাথে অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই এরিয়া করলে কি চলে আসবে, ইয়াং মডুলাসের ভ্যালু চলে আসবে। তো এটা করতে পারি যে এই যে আমাদের ইয়াং মডুলাসের এটা যদি রিঅ্যারেঞ্জ করে এটা কি আসে, এফ ইনটু অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই ডেল্টা এক্স ইনটু এ। তো এইটা আমরা কিসের থেকে পাইতেছিলাম, গ্রেডিয়েন্ট অফ ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ। তো ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের গ্রেডিয়েন্টের সাথে অরিজিনাল লেন্থ মাল্টিপ্লাই করব আর ক্রস সেকশনাল এরিয়াটা ডিভাইড করব, তাহলে কি চলে আসে, ইয়াং মডুলাস চলে আসে। এইটা করতে পারি, আর কি করতে পারি, আমাদের প্রতিটা ফোর্সকে কি করব, এরিয়া দিয়ে ডিভাইড দিব। তো প্রতিটা ফোর্সকে এরিয়া দিয়ে ডিভাইড দিলে কি হবে, প্রত্যেকটা ফোর্সের করেসপন্ডিং স্ট্রেসের ভ্যালু পাবো, আর প্রত্যেকটা এক্সটেনশনকে তার অরিজিনাল লেন্থ দিয়ে যদি ডিভাইড দেই তো তখন কি পাবো, স্ট্রেন পেয়ে যাব। সো এখন আমরা যদি স্ট্রেস ভার্সেস স্ট্রেন গ্রাফ আঁকি তো তখন তার গ্রেডিয়েন্ট থেকে ডাইরেক্টলি কি পেয়ে যাব,
ইয়াং মডুলাস। তো যে কোন একটা ফলো করতে পারে, এরকম যে ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফ এঁকে দেন তার গ্রেডিয়েন্টের সাথে অরিজিনাল লেন্থ ডিভাইডেড বাই এরিয়া এমন করতে পারো। অর কি করতে পারো, প্রত্যেকটা ফোর্সকে স্ট্রেসে কনভার্ট করবা, প্রত্যেকটা এক্সটেনশনকে স্ট্রেইনে কনভার্ট করবা, দেন স্ট্রেস ভার্সেস স্ট্রেইন গ্রাফ ডিরেক্টলি এঁকে দেন তার গ্রেডিয়েন্ট থেকে কি পেয়ে যাব, ইয়াং মডুলাসের ভ্যালুটা পেয়ে যাব। বুঝতে পারছো? তো তাহলে এখানের মধ্যে কি বলতেছে দেখো, ক্যালকুলেট দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন। তো f ইকুয়াল টু EA by LX matches y equal to mx. So gradient is equal to EA by L মানে কি young modulus into cross sectional area divided by original length, implying young modulus is equal to this, যে তারা বলতেছে এমন young modulus is equal to 8 আনা যাবে। তো এখন আমরা যদি ফোর্সটাকে সাবজেক্ট করি কি আসে দেখো তো, force is equal to young modulus into cross sectional area divided by original length into change in length এটা। সো এখন আমরা যদি কি করি y is equal to mx plus c এটার সাথে যদি কম্পেয়ার করি, সো এখন কি আসে, y ইন্টারসেপ্ট আসলো 0, ভালো কথা, x অ্যাক্সিস এ এক্সটেনশন আর y অ্যাক্সিস এ ফোর্স। তো তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা কি দিচ্ছে, young modulus into cross sectional area divided by original length. So তাহলে gradient is equal to young modulus into cross sectional area divided by original length. So তাহলে এখানে থেকে young modulus পেয়ে যাচ্ছে কিভাবে, gradient into original length by cross sectional area, যে আমরা যা বলছিলাম ওই জিনিসটাই। বুঝা গেছে? তো এগুলা ইজি জিনিস, এগুলাতে আই হোপ কোনো কনফিউশন নাই। আনিসার কি কোনো কনফিউশন আছে এটাই? ওকে, তো এখন পসিবল সোর্সেস অফ এররস অর আনসার্টেনিটি কি হতে পারে? আচ্ছা, এখানের মধ্যে আরেকটা ব্যাপার, যে এক্সপেরিমেন্টটা কিন্তু আমাদের বারবার রিপিট করা যাবে না, বিকজ একবার ইলাস্টিক লিমিট এক্সিড করে ফেললে তখন আবার কি, তখন কি আর সেম ইয়াং মডুলাস থাকবে, তখন তো পার্টিকেলের স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে। বুঝছো? সো এর জন্য এক্সপেরিমেন্টটা একবারই ক্যারি আউট করা যাবে, বিকজ ইলাস্টিক লিমিট এক্সিড করে দিলে তার নেচারটা কি হয়ে যাবে, বিকজ বন্ড গুলো ভেঙে যাবে, তো তখন আর সে আগের মতো থাকবে না। বুঝছো? তো এরপরে পসিবল এররস অর আনসার্টেনিটিস কি বলতেছে, দেয়ার মাইট বি জিরো এরর ইন দ্য স্ক্রু গজ, যে আমাদের মাইক্রোমিটার স্ক্রু গজের মধ্যে কি থাকতে পারে, জিরো এরর থাকতে পারে। তো প্রতিবার কি করা লাগবে, উই হ্যাভ টু চেক যে জিরো এরর আছে নাকি না, এন্ড থাকলে ওইটা ওয়াইজ কি করা লাগবে, অ্যাডজাস্ট করতে হবে। এরপরে কি বলতেছে, এক্সটেনশন মেজারমেন্টের সময় কি দরকার, আইটাকে একদম মার্কিং এর সাথে সেম লেভেলে রাখা দরকার, আর না হলে কি হতে পারে, প্যারালেক্স এরর হতে পারে। এরপরে ফোর্সটা অ্যাপ্লাই করলাম, তো ফোর্স অ্যাপ্লাই করার পর এক্সটেনশন পুরোটা হয়ে নেওয়ার টাইম দেওয়া লাগবে, যে এক্সটেনশন তখন হচ্ছে, অমন সময় রিডিং নিলে পরে হবে না। তো আমরা ফোর্স অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ ওয়েট করব, যে ওয়্যারটা যেন স্টেবল হয়, যে এক্সটেন্ড করে সে যেন স্টেবল হয়, দেন কি করা যাবে, তার লেন্থটা মাপলে ঠিকঠাক মতো আমরা এক্সটেনশনটা পাবো। তো এটা বলতেছে যে ওয়েট ফর ওয়্যার টু স্টপ এক্সটেন্ডিং বিফোর রিডিং এক্সটেনশন। তো এখন এখানের মধ্যে সেফটি প্রিকশন কি হয়েছে, রিস্ক অফ ফুট ইনজুরি ফ্রম ফলিং ওয়েটস। তো তাহলে কি করা লাগবে, ফুট প্রোটেকশন ইউজ করা লাগবে, অর সেট আ ম্যাস ক্যাচার অ্যাজ ইন দা ডায়াগ্রাম, যে ডায়াগ্রামে যেরকম ম্যাস ক্যাচার দেওয়া আছে অমন টাইপের দেওয়া যায়। আর যদি ম্যাস ক্যাচার না দাও তো তখন কি বলবা, যে ফুট প্রোটেকশন নিয়ে রাখবা, তো তাহলে যেন কি না হয়, ওই ম্যাসগুলি নিচে পড়ে পায়ে যেন ব্যথা না পায়। এরপরে ওয়্যারে যে এরকম ফোর্স দিচ্ছি, এমন হইতে পারে না যে ওয়্যারটা ছিঁড়ে যেতে পারে, তো তখন কি চোখে এসে ওয়্যারটা লাগলে পরে বাজে লেভেলের ইনজুরি হবে। তো এর জন্য কি করা দরকার, রিস্ক অফ হার্টিং আইস ফ্রম স্ন্যাপিং ওয়্যার, সো ইউজ সেফটি গগলস। ওকে, এরপর রিলেটেড কোয়েশ্চেনস দ্যাট মে পপ আপ। তো কেমন জিনিস, এখানের মধ্যে খুবই খুবই ইম্পর্টেন্ট কয়টা ব্যাপার বলতেছে, এই জিনিসগুলা মাথায় রাখা লাগবে। ফার্স্ট অফ অল, এই যে আমরা একটা মেটাল ওয়্যারকে যে এক্সটেন্ড করাই, মেটাল ওয়্যারের এক্সটেনশন কিন্তু খুবই অল্প অ্যামাউন্টে হয়। বুঝছো? তো এখন এক্সটেনশনটাকে সিগনিফিকেন্ট করার জন্য আমরা একটা বুদ্ধি করি। কি বুদ্ধি করি,
অরিজিনাল লেন্থটাকে বড় করে নেই। অরিজিনাল লেন্থ যদি বড় হয় তো তখন কি হবে? ফর দ্য সেম ফোর্স দ্য এক্সটেনশন উইল বি লার্জার। ঠিক আছে? কেন? বিকজ দেখো আমরা যদি ফর্মুলাটা দেখি, ইয়াং মডুলাস ইজ ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তো এমন আসে আর কি বেসিক্যালি, চেঞ্জ ইন লেন্থ ইনটু এরিয়া। তো এখন দেখো সবকিছু কনস্ট্যান্ট, যে সেম ম্যাটেরিয়াল, এরিয়া সেম, সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করতেছো। তো এখন তুমি যদি অরিজিনাল লেন্থটাকে বাড়ায় দাও, মানে কি ম্যাটেরিয়ালটা যদি অরিজিনালি লম্বা থাকে, তো এখন তোমার রেশিওটা কি থাকা লাগবে? সেম থাকা লাগবে না? ই তো কনস্ট্যান্ট। তো তাহলে অরিজিনাল লেন্থ যদি বাড়ে তো এর জন্য করেসপন্ডিং কি হওয়া লাগবে? এক্সটেনশনটা বড় হইতে হয়। তো এর মানে কি এক্সটেনশন আর অরিজিনাল লেন্থ হলো ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ ইচ আদার যদি বাকি সব জিনিস কি থাকে? কনস্ট্যান্ট থাকে। তো তাহলে অলরেডি লম্বা একটা ওয়্যার 10 নিউটন ফোর্সের জন্য যতটুকু এক্সটেন্ড করবে, অরিজিনালি ছোট একটা ওয়্যার তার জন্য সেম 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে তার কি হবে? এক্সটেনশনটা কম হবে। ওকে, তো তাহলে আমরা কি করি? এর জন্য অরিজিনালি যে ওয়্যারটা নেই, ওই ওয়্যারটা সিগনিফিকেন্টলি লম্বা নিয়ে থাকি। তো তাহলে যেন কি হয়? সেম ফোর্সের জন্য এক্সটেনশনটা যেন বেশি আসে। সো explain why a long wire is most suitable for this experiment. কেন? a long wire makes the extension large enough to read, যে এক্সটেনশনটা যদি ইনসিগনিফিকেন্ট হয় তো তখন তো আমাদের এক্সপেরিমেন্টের সমস্যা হবে, যে আমরা দেখলাম ফোর্স অ্যাপ্লাই করছে কিন্তু কোনো এক্সটেনশনই হয় নাই। তো তাহলে এক্সটেনশনটাকে নোটিসেবল করানোর জন্য কি করা লাগে? অরিজিনাল লেন্থটাকে লম্বা নিতে হয়। তো এই যে সিন্স এক্সটেনশন ইজ ইকুয়াল টু দিস, অরিজিনাল লেন্থ বাড়া মানে এক্সটেনশন বাড়া। a large value of L মানে অরিজিনাল লেন্থ and a small value of A makes X মানে ডেল্টা X আর কি, এখানে X দিয়ে এক্সটেনশন বুঝাইতেছে। sufficiently large to measure with the meter rule, যে আমাদের এক্সটেনশনটাকে সিগনিফিকেন্টলি বড় হওয়ার জন্য কি করা লাগবে? অরিজিনাল লেন্থ বড় হইতে হয় আর এরিয়াটা কি হওয়া লাগে? ছোট হওয়া লাগে। তো তাহলে পরে এক্সটেনশন কি হয়? বেশি হয়। এরপরে গুড টেকনিক। তো এই গুড টেকনিকটা তো এটা অলওয়েজ বলা হয়েছে যে রাইট অ্যাঙ্গেলে, যে মাইক্রোমিটার স্ক্রু গজ একবার এই ওরিয়েন্টেশনে, একবার 90 ডিগ্রি ওরিয়েন্টেশনে, এই ওরিয়েন্টেশন 90 ডিগ্রি ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশন 90 ডিগ্রি ওরিয়েন্টেশন, ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে নিলে পরে তখন কি হয়? উই আর ডিটারমাইনিং দ্য মিন ভ্যালু। তো তখন ভালো একটা এরিয়ার ভ্যালু আসবে, যে এভারেজ একটা ভ্যালু আসে। কি বলতেছে? Describe a good technique for measuring the diameter. Take pairs of readings at right angles to each other. Yes, sir. This ensures that the wire is circular. Repeat these readings down the length of the wire. 5 times should be sufficient. Then calculate the mean of all the 10 values. যে 5টা ডিফারেন্ট পয়েন্টে প্রতি পয়েন্টে 2টা করে রিডিং নিব। দেন ওই সবগুলোর এভারেজ করলে পরে কি আসবে? ভালো একটা এরিয়ার ভ্যালু পাবো। ঠিক আছে? এরপর কি বলতেছে? Explain why a value with two significant figure is most appropriate for the answer. Because আমাদের যে মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করতেছে, যে এখানের মধ্যে তোমাদের চলে আসে যে সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারগুলো বলছিলাম না, যে সিগনিফিকেন্ট ফিগারের ব্যাপারগুলো কি? তোমার মেজারিং ইনস্ট্রুমেন্ট যত রিডিং নিতে পারে, তুমি যদি এর থেকে বেশি প্রিসিশনের বা এর থেকে বেশি ডেসিমাল প্লেস वाला ভ্যালু দাও, ক্যালকুলেটর বসালে তো কত ডেসিমাল প্লেসই আসে। কিন্তু আমাদের তো রিয়েলিস্টিক একটা ব্যাপার চিন্তা করা লাগবে, যে তোমার মিটার রুল রিডিং দিতে পারে কত? 0.1 সেন্টিমিটার রেঞ্জে সে রিডিং দিতে পারে। তো তুমি যদি মিটার রুল দিয়ে রিডিং নিছো কিন্তু তুমি 3 ডেসিমাল প্লেস অফ আ সেন্টিমিটার পর্যন্ত যদি রিডিং দাও বা ফাইনাল অ্যানসার দাও, তো তখন কি তুমি মিথ্যা কথা বলতেছো না? যে তুমি তো আসলে মিটার রুল দিয়ে রিডিং নিছো। তো তাহলে তোমার বেস্ট কি করতে পারতা? 1 ডেসিমাল প্লেস পর্যন্ত তুমি কারেক্ট থাকতে পারতা। 1 ডেসিমাল প্লেসের থেকে যদি তুমি এক্সট্রা যে সব ডেসিমাল প্লেস গুলো দিবা, ওগুলাতে তো তুমি শিওরলি বলতে পারতেছো না। বুঝছো? তো তাহলে ওই ব্যাপারগুলো আমাদের মেইনটেইন করা লাগে, যে গিভেন ইনফরমেশন এর জন্য অলওয়েজ কি, গিভেন ইনফরমেশন যত সিগনিফিকেন্ট ফিগারে, ফাইনাল অ্যানসারের জন্য অলওয়েজ তত সিগনিফিকেন্ট ফিগারে দিতে বলা হয়। তো এই যে
the extension is very small and using a meter rule we only get one significant figure. So plotting the added masses against extension for the gradient means that we might trust two significant figure, although one significant figure is strictly correct. Actually আমাদের কি সবচেয়ে লোয়েস্ট সিগনিফিকেন্ট ফিগারটাকে আসলে ফলো করতে হয়। তো বেশির চেয়ে বেশি টু সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত মানা যায়, বিকজ ফোর্সটা টু সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত। কিন্তু যত কম সিগনিফিকেন্ট ফিগার তত আমাদের কি মোর কারেক্ট হবে। ঠিক আছে, তো এইগুলা কয়েকটা ব্যাপার আমাদের মাথায় রাখা লাগে যে সিগনিফিকেন্ট ফিগার আমরা কখন কোনটা ফলো করব। ওকে, এরপর কি বলতেছে, আচ্ছা এরপর তো আমাদের পরের এক্সপেরিমেন্ট, ফাইন্ডিং দ্য স্পিড অফ সাউন্ড ইউজিং টুইন বিম অসিলোস্কোপ। তো এই জিনিসটা কিন্তু আমরা ক্লাসে পড়তে সময় কভার করছিলাম, তাই না? যে আমাদের একটা অসিলোস্কোপে দুইটা এরকম ট্রেস দেখায়, তো হাউ টু ডিটারমাইন দ্য স্পিড অফ সাউন্ড ইউজিং দিস প্রসেস। তো এখন এই জিনিসটা আসলে তোমাদের পড়লে পারার কথা। এরপর আমাদের এইটাও সোনোমিটারের এক্সপেরিমেন্ট, যে কতটুকু টেনশন অ্যাপ্লাই করে কোন কোন ব্যাপারগুলি হচ্ছে এই জিনিসটা। এন্ড লাস্টে হলো তোমার ডিফ্রাকশন গ্রেটিং দিয়ে ওয়েভলেন্থ বের করা। আচ্ছা ক্লাস না কষ্ট। ওকে, তো তাহলে আমরা দেখি এরপর কোর প্র্যাকটিক্যাল নাম্বার 6, যে ফাইন্ডিং দ্য স্পিড ইউজিং টু বিম অসিলোস্কোপ। কি হয়েছে দেখো সেটআপের মধ্যে, এই আমাদের রুলার দেওয়া, এই হলো মাইক্রোফোন। মাইক্রোফোনটা কি ডিটেক্টর অফ দ্য সাউন্ড ওয়েভ। তো লাউড স্পিকার সাউন্ড এমিট করবে, এন্ড এই সাউন্ডটা মাইক্রোফোনে যেমন ভাবে রিসিভ করবে, মাইক্রোফোন ওইরকম একটা ট্রেস কি করবে অসিলোস্কোপে শো করবে। আচ্ছা, তো এখন এই সিগন্যাল জেনারেটর থেকে আমরা কি করতে পারি, নিজেদের ইচ্ছা মতো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি, বাড়াইতে কমাতে পারি। তো এখন অসিলোস্কোপে যেই ডিসপ্লে দেওয়া আছে ওইটাকে ইগনোর করতে বলছে। অসিলোস্কোপের যে ডিসপ্লেটা আছে এটাকে ইগনোর করতে বলছে। আচ্ছা, এই যে এটা স্ট্রেট লাইন যেই দেখানো এটা। ওকে, তো ইনস্ট্রুমেন্ট স্পেসিফিক্সে কি বলতেছে দেখো, মিটার রুল টু মেজার ডিসটেন্স বিটুইন লাউড স্পিকার এন্ড মাইক্রোফোন। যে লাউড স্পিকার আর মাইক্রোফোন কতটুকু কাছে আছে বা দূরে আছে ওইটা ডিসটেন্সটা বের করার জন্য কি করব, মিটার রুলটা ইউজ করতেছে। অ্যাপ্রোপ্রিয়েট রেঞ্জ এন্ড রিডস টু নিয়ারেস্ট মিলিমিটার। যে অ্যাপ্রোপ্রিয়েট রেঞ্জ বলতে আমরা মাইক্রোফোন আর লাউড স্পিকারটা কতটুকু দূরে রাখবো এরকম টাইপের একটা রেঞ্জের কথা বলে দেব, যে এত সেন্টিমিটার বা মনে করো যে 20 সেন্টিমিটার ডিসটেন্স বা 30 সেন্টিমিটার ডিসটেন্স এরকম দূরে রাখবো। তো তার মানে কি লিস্ট কাউন্টটা মেজার্ড লেন্থের তুলনায় ছোট, তো এর জন্য পার্সেন্টেজ আনসার্টেনিটি কি আসবে, কম আসবে। এখন প্রসিডিওরের মধ্যে কি কি বলতেছে, the oscilloscope will display on two traces the signal fed to the loudspeaker and the signal received by the oscilloscope. তো এখন লাউডস্পিকারের ট্রেস আর মাইক্রোফোনের ট্রেস দোনোটাই কি করা হবে, অসিলোস্কোপে দেখা যাবে। তো এই যে as the distance between the microphone and the speaker is increased, তো তখন কি the phase of the signal varies and the traces on the screen move past each other. ব্যাপারটা কি বলতেছে খেয়াল করো, যে আমরা স্টুডেন্ট বুকে যেটা দেখছিলাম ওটাতে কি ছিল, দুইটা আলাদা আলাদা মাইক্রোফোন ছিল, একটা মাইক্রোফোনকে ফিক্স রাখতাম আর একটাকে মুভ করাইতাম। এখানের মধ্যে সেম টাইপেরই ব্যাপার, এখানে জাস্ট একটা মাইক্রোফোন ইউজ করতেছে, আর একটা মাইক্রোফোন হিসেবে কাকে ইউজ করা হচ্ছে, সিগন্যাল জেনারেটর ইটসেলফ। তো সিগন্যাল জেনারেটরটা হলো স্টেশনারি মাইক্রোফোনটা, আর আমাদের এখানে ডায়াগ্রামে মাইক্রোফোনটা কি, যাকে আমরা কি করাবো, মুভ করাবো। সো এখন সিগন্যাল জেনারেটরের সিগন্যাল অলওয়েজ ফিক্সড। তো শুরুতে কি থাকবে, শুরুতে দে উইল বি, যে যখন নাকি একদম কাছে একদম একসাথে আছে দুইটা আর একই সাথে সেম সাউন্ড ওয়েভ যখন ইমিট করবে তখন তারা কি থাকবে, দে উইল বি ইন ফেজ, যে দুইটা একই সাথে আছে, যে একই সাথে ক্রেস্ট একই সাথে ট্রাফ ফর্ম করে। এখন যখন নাকি আমরা কি করব, ওয়াও আসলে হাতে নিয়ে পড়াই সমস্যা।
তো এখন যখন নাকি আমরা কি করতেছি, মাইক্রোফোন একটাকে মুভ করব, তো তখন কি হবে, আমাদের এই ট্রেসটা আর কি থাকবে না, এই ট্রেসটা আর সিনক্রোনাইজেশনে থাকবে না, যে একই সাথে মিলতেছে না, সিনক্রোনাইজেশন থেকে কি হয়ে গেছে, ফেজ থেকে সরে গেছে। তো এখন এরকম একসাথে ছিল, দেন আস্তে আস্তে সরাইতে 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 যখন নাকি আবার কি হয়ে যাবে, দে উইল কাম ইন ফেজ, তো এটা কি হবে, তাদের দুইজনের মধ্যে সেপারেশন হলো ওয়ান ওয়েভলেন্থ, যে ওয়ান কমপ্লিট ওয়েভলেন্থ দূরে গেলে তাদের ট্রেস গুলো আবার কি হবে, মিলে যাবে। তাই এমন টাইপের কিছু একটা বলবে, কি বলতেছে, turn on the signal generator and set it to 4 kilohertz, adjust the oscilloscope to show about 3 cycles of input signal on the screen, যে অসিলোস্কোপে অ্যাটলিস্ট 3টা সিগন্যাল যেন দেখা যায় ওরকম ভাবে স্ক্রিনটাকে সেট করে নিতে বলছে। এখন বলতেছে কি, adjust the spacing on the screen and the distance between the speaker and the microphone so that the bottom trace is just level with the top of the other, যে একই সাথে যেন মিলে যায়। Then adjust the separation so that trough on the top exactly coincides with the peak on the lower trace, যে একসাথে মিলানোর পর এরপর কি করছে, একসাথে তো মিলছে ফার্স্টে, একসাথে মেলার পরে দেন আবার কি করতেছে, মাইক্রোফোনটাকে সরাইতেছি, তো তখন কি হবে, উপরেরটার ট্রাফের সাথে নিচেরটার যেন কি ফর্ম করে, ক্রেস্ট ফর্ম করে। তো একসাথে যখন মিলছিল তখন ডিসটেন্স কত, ডিসটেন্সটা মেপে রাখছি d1, এন্ড যখন নাকি তারা কি হয়ে গেছে, একটা ক্রেস্টের সাথে আর একটা ট্রাফ মিলতেছে, মানে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত, 180 ডিগ্রি, বা দে আর হাফ ওয়েভলেন্থ অ্যাপার্ট ফ্রম ইচ আদার, যে অর্ধেক ওয়েভলেন্থ কি করছে, যাদের দূরে সরে গেছে। তো এটা হলো আমাদের d2। তো d1 আর d2 ডিসটেন্সের থেকে কি পাবো, হাফ ওয়েভলেন্থ পাবো না। তো এমন টাইপের একটা জিনিস বলবে, কি বলবে, রেকর্ড দ্য ডিসটেন্স বিটুইন দ্য মাইক্রোফোন এন্ড দ্য স্পিকার, then move the speaker away from the microphone until the troughs and peaks touch again. তো after the trace has slid by one cycle, যে ফার্স্টে তো এরকম সিচুয়েশনে আছে, ফার্স্টে এরকম একটা সিচুয়েশনে আছে, দেন আবার কি হবে, একটা ফিক্সডই থাকবে, আরেকটাকে কি করাবো, স্লাইড করায় 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 আবার তাদেরকে কি করব, অ্যান্টি ফেজে নিয়ে আসবো, ঠিক আছে। তো যখন নাকি তাদের মধ্যে সেপারেশনটা কি হবে, এক্স্যাক্টলি ওয়ান ওয়েভলেন্থ দূরে যাবে, তো তখন দে উইল বি অ্যাগেন ইন দিস পজিশন, এমন টাইপের কথা। জিনিসটা তোমাদেরকে ডায়াগ্রামটা এখানে এঁকে রাখ। ওকে, সো এখন দেখো ফার্স্টে কি করা হয়েছে, অ্যাডজাস্ট করা হয়েছে, তাহলে জানে কি করা যায়, অ্যাট লিস্ট কয়টা সাইকেল দেখা যায়, 3টা সাইকেল। এরকম তোমার স্পিকারের সাইকেলটা এইটা, আর এই হলো তোমার মাইক্রোফোনের সাইকেল। মাইক্রোফোনের সাইকেলটা এমন একটা জায়গায় আনছে। আচ্ছা, ওকে, সো মাইক্রোফোনের সাইকেলটা এরকম একটা জায়গায় আনলাম। তো প্রথমে এরকম একটা সিচুয়েশনে কি করছে কাবিও, ডিসটেন্সটা ফার্স্টে রেকর্ড করছে, যে এই ডিসটেন্সে তারা কি আছে, এক্স্যাক্টলি অ্যান্টি ফেজে আছে, যে উপরেরটা ট্রাফের সাথে নিচেরটার কি মিলছে, ক্রেস্ট মিলছে। সো তার মানে তারা অ্যান্টি ফেজে আছে। সো এই সময়ে ডিসটেন্সটা কত, ডিসটেন্সটা মাপছি, এরপরে তাদেরকে আবার সরাইতেছি, যে সেকেন্ড যে ট্রেসটা এটা কি হবে, ওই যে সিগন্যাল জেনারেটরের সিগন্যালটা তোমার আরেকটা স্টেশনারি মাইক্রোফোন হিসেবে কাজ করে। তোমার এই এক্সপ্লেনেশনটা না দেখে এটার জন্য তোমরা স্টুডেন্ট বুকের এক্সপ্লেনেশনটা ফলো করলে বেটার, এটা আরো বেশি পেঁচায় লেখা, বুঝছো। যে তোমার এখানের জন্য স্টুডেন্ট বুকে যে আমাদের এক্সপেরিমেন্টটা ছিল না, টুইন বিম অসিলোস্কোপের, যে 2টা মাইক্রোফোন আলাদা ইউজ করতেছে, এই যে এখানের মধ্যে আমাদের মাইক্রোফোন কয়টা,
এখানের মধ্যে আমাদের মাইক্রোফোন ছিল দুইটা, তো এই দুইটা মাইক্রোফোনের মধ্যে একটা মাইক্রোফোন ফিক্স রাখতাম আর একটা মাইক্রোফোন কি করতাম, মুভ করতাম। ঠিক আছে, তো এখানের জন্য সেম টাইপের কাজ, যে কি করব, স্পিকারটা, ঠিক আছে, বা আমাদের সিগন্যাল জেনারেটরটা কি হিসেবে কাজ করতেছে, এর স্টেশনারি মাইক্রোফোন হিসেবে কাজ করতেছে, বুঝছো, যে ওইটা হলো একটা ফিক্সড একটা সিগন্যাল দিবে, আর আরেকটা মাইক্রোফোনকে আমরা কি করতেছি, মুভ করতেছি। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, তো তাহলে এইটার জন্য তোমরা স্টুডেন্ট বুকের আমরা যে এক্সপ্লেনেশনটা দিছিলাম এই ভিডিও আরেকবার দিয়ে দিব, যদি তোমাদের কাছে না থাকে তো তাহলে এখান থেকে দেখে নিতে পারবে এই কোর প্র্যাকটিক্যালটা। এটা ওখানে মধ্যে সিগন্যাল জেনারেটরের কানেকশন দিয়ে, সরি ওইটার জন্য আরো এক্সপ্লেনেশন বুঝতে সমস্যা করতেছে, বুঝতে পারছি। তো এখন এখানে মধ্যে কি বলতেছে, এই দুইটার যে ডিসটেন্স, এই দুইটার ডিসটেন্স থেকে কি পাবো, ওয়ান ওয়েভলেন্থ। Then continue to move the speaker away from the microphone, repeatedly measuring the wavelength between them and finding the mean. যা তাদের মধ্যে এরকম এভারেজ ওয়েভলেন্থের ভ্যালুটা বের করব। তো ওয়েভলেন্থটা এভারেজ করে বের করলাম। এন্ড আমাদের স্পিড বের করার জন্য কি লাগবে, স্পিড অফ আ ওয়েভ ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। তো ওয়েভলেন্থ আমরা পাইলাম, তো এখন আর কি দরকার, ফ্রিকোয়েন্সি দরকার। তো এখন ফ্রিকোয়েন্সির জন্য কি করতেছি, টাইম পিরিয়ড বের করতেছি, যে অসিলোস্কোপের যে ট্রেসটা দেখবো ওই ট্রেসে থেকে কি করা যাবে, টাইম পিরিয়ড বের করা যাবে, যে একটা কমপ্লিট সাইকেলের জন্য কতটুকু সময় লাগে ওইটা 1/, টাইম পিরিয়ড করলে কি পেয়ে যাব, ফ্রিকোয়েন্সি। সো তাহলে ফ্রিকোয়েন্সি পাইলাম, ওয়েভলেন্থ পাইলাম, তো এই দুটাকে মাল্টিপ্লাই করে দিলে কি চলে আসবে, স্পিড অফ সাউন্ড চলে আসবে। তো কি বলতেছে, ইউজ দ্য সিগন্যাল জেনারেটর ট্রেস টু find the time period and calculate the frequency 1/, time period. Gives a greater resolution this way than the scale on the signal generator to find f. মানে সিগন্যাল জেনারেটর গায়ে তো কি লেখা আছে, ফ্রিকোয়েন্সি লেখা যায়, এত ফ্রিকোয়েন্সি। কিন্তু এইটার থেকে আমরা যদি অসিলোস্কোপ স্ক্রিন থেকে টাইম পিরিয়ড বের করে দেন, ফ্রিকোয়েন্সি নেই, তো তখন কি আসবে, আমাদের অ্যাকুরেসিটা আরো বেটার হবে। ঠিক আছে, then using the scale on the signal generator, half the frequency and repeat the measurement, যে ওরকম ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে ডিফারেন্ট ওয়েভলেন্থের ভ্যালু নিব। তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে ওরকম ডিফারেন্ট ওয়েভলেন্থের ভ্যালু নেওয়ার পর দেন ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ করে করে যে যে স্পিড গুলো পাচ্ছি ওই সবগুলো স্পিডের কি করা হবে, ফাইনালি এভারেজ করা হবে। যে ফর ইচ ডেটা সেট ক্যালকুলেট দ্য স্পিড, এন্ড সবগুলো ডেটা সেটের যে স্পিড আসছে, মনে করো একটা আসলো 341 মিটার পার সেকেন্ড, একটা আসলো 340 মিটার পার সেকেন্ড, একটা আসলো 345 মিটার পার সেকেন্ড, তো এরকম অনেকগুলো স্পিড আসছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য। তো সবগুলা স্পিডকে কি করব, এভারেজ করব। ঠিক আছে, দেন ফাইন্ড দ্য মিন স্পিড। তো এখন পসিবল এরর অর আনসার্টেনটি কি হতে পারে, যে ওয়েভলেন্থটা খুবই ছোট হতে পারে। তো ওয়েভলেন্থের মেজারমেন্টের ওখানের জন্য কি হবে, মেজার্ড ভ্যালু যদি ছোট হয় তো পার্সেন্টেজ আনসার্টেনটি কি হবে, অনেক বড় হবে। তো ওই জিনিসটা বলছে যে ওয়েভলেন্থ মেজারমেন্টস উইল বি স্মল, ইনক্রিজিং দ্য পার্সেন্টেজ আনসার্টেনটি। তো এটা হলো বড় একটা কনসার্ন, যে আমাদের ওয়েভলেন্থের ভ্যালু যদি বেশি ছোট হয় তো তখন কি, পার্সেন্টেজ আনসার্টেনটি ইজ ইকুয়াল টু হোয়াট, রেজোলিউশন, যে হাফ রেজোলিউশন আর কি, হাফ রেজোলিউশন ডিভাইডেড বাই মেজার্ড ভ্যালু ইনটু 100। সো এখন মেজার্ড ভ্যালুটাই যদি ছোট হয় তো তখন পার্সেন্টেজ আনসার্টেনটিটা কি হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। তো এর জন্য এটা বলছে। এরপরে কাজটা কি, সেফটি এন্ড প্রিকশন, দিস ইজ আ লো রিস্ক এক্সপেরিমেন্ট, আর সাউন্ড শুড নট বি টু লাউড টু অ্যাভয়েড এয়ার ড্যামেজ, যে আমাদের বেশি অ্যামপ্লিটিউডের সাউন্ড যেন ইউজ না করা হয়। এখন রিলেটেড কোয়েশ্চেনস দ্যাট মাইট পপ আপ। তো এখন এখানের মধ্যে কি কি বলতেছে, নাম্বার 1, কমেন্ট অন দ্য সোর্সেস অফ আনসার্টেনটি ইন দিস ইনভেস্টিগেশন। তো আনসার্টেনটির সোর্স গুলি কি কি হইতে পারে, যে ট্রেস যদি অনেক মোটা হয় তো তখন ওখানে থেকে আমাদের রিডিং নিতে সমস্যা হতে পারে, যে এক্স্যাক্টলি কখন পিক বা ট্রাফ হচ্ছে ওই জিনিসটা। The trace on the screen can be quite thick, and so there
is some uncertainty about exactly where to place the speaker each time. Similarly, the resolution of the screen measurement for the frequency is about 2 millimeter. যে আমরা ফ্রিকোয়েন্সি যে বের করব টাইম পিরিয়ড বের করে ফ্রিকোয়েন্সি বের করব, তো ওখানের মধ্যে প্রতিটা ঘর কতটুকু সেপারেটেড, তোমার 2 মিলিমিটার করে দূরে দূরে আছে। তো তাহলে ওখানের রিডিং নিতে সময় আমাদের কি হতে পারে, আনসার্টেনটি হইতে পারে যে টাইম পিরিয়ড যখন বের করতেছে ওই যে গ্রাফের মধ্যে এরকম ডিভিশন থাকবে না অসিলোস্কোপে, এরকম গ্রাফের মধ্যে এমন ডিভিশন থাকে, দেন এটার মধ্যে কি করা হয়, এটার মধ্যে এরকম ট্রেস দেখি, তো এই ডিভিশন গুলো যদি বেশি ছোট ছোট থাকে তো ওখানের মধ্যে কি হতে পারে, রিডিং নিতে আমাদের আনসার্টেনটি বাড়তে পারে, বুঝছো? Then compare your percentage difference and your percentage uncertainties and comment on your result. এটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে কি জিনিস, আমরা পার্সেন্টেজ ডিফারেন্সটা যে আমাদের অলওয়েজই এমন একটা ব্যাপার হয় যে এক্সপেরিমেন্ট করে কখনো এক্সপেক্টেড ভ্যালুর সমান পাই না, যে যা আসার কথা বা ইন রিয়েলিটি ভ্যালু যত ওইটা পুরোপুরি পাই না, এর থেকে বেশি বা কম আসে। তো এই যে আমাদের একটা ডিফারেন্স হইলো, এখন এই ডিফারেন্সটা কিসের জন্য, আমরা এক্সপেরিমেন্টটা ভুল করছি নাকি আমাদের মেজারিং ইনস্ট্রুমেন্টের সমস্যা? তো এখন আমাদের কি আনসার্টেনটিটা কি, দ্য আনসার্টেনটি দ্যাট উই ক্যালকুলেট, এটা হলো মেজারিং ইনস্ট্রুমেন্টের প্রবলেম। তো আমরা যদি দেখাইতে পারি যে পার্সেন্টেজ আনসার্টেনটিটা পার্সেন্টেজ ডিফারেন্সের থেকে বড়, তো তার মানে কি, তার মানে হলো যে আমাদের এক্সপেরিমেন্টে কোনো নিজেদের কোনো ফ্ল হয় নাই, মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলার রেজোলিউশন গুড এনাফ না, তো এর জন্য কি হয়েছে, এই ডিফারেন্সটা কজ হয়েছে। আমাদেরকে বেটার ইনস্ট্রুমেন্ট দিলে পরে আমরা কি করতে পারতাম, একদম এক্স্যাক্টলি যা এক্সপেক্টেড ভ্যালু ছিল ওইটাই আনতে পারতাম। তেমন টাইপের ব্যাপার। তো কি বলতেছে, the percentage difference might well be very small if the measurement are accurate. তো তার মানে কি, পার্সেন্টেজ ডিফারেন্সটা অনেক ছোট হবে যদি রিয়েল ভ্যালুর খুব কাছাকাছি আসে। তো the percentage uncertainties are likely to be 2% each. So this looks like an accurate result and is likely to be close to the true value on the day. তো এটা তোমার ডিপেন্ড করে আর কি, যে পার্সেন্টেজ ডিফারেন্স কত আসছে, পার্সেন্টেজ আনসার্টেনটি কত আসছে, দেন ওইটার করেসপন্ডিং অ্যানসার। এখানে জাস্ট কোন একটা কোয়েশ্চেনের মধ্যে ছিল ওখানে থেকে অ্যানসারটা লিখছে, কিন্তু তোমাদের কোয়েশ্চেনে কনটেক্সট ওয়াইজ অ্যানসারটা করা লাগবে। যে কম্পেয়ার কি করবা, পার্সেন্টেজ আনসার্টেনটিটা পার্সেন্টেজ ডিফারেন্সের থেকে যদি বড় হয় তো তাহলে কি এক্সপেরিমেন্টটা ভ্যালিড, বিকজ পার্সেন্টেজ ডিফারেন্সটা হলো ছোট, ঠিক আছে? কিন্তু পার্সেন্টেজ ডিফারেন্স যদি পার্সেন্টেজ আনসার্টেনটি থেকে বড় হয়, এর মানে কি মেজারিং ইনস্ট্রুমেন্টের আনসার্টেনটি তো আছেই, তাইলে পরেও কি হয়েছে, যত ডিফারেন্স আসার কথা এর থেকে আরো বড় ডিফারেন্স আসছে, তো এর মানে আমাদের নিজেদের এক্সপেরিমেন্ট করতে কোনো ভুল হয়েছে, ঠিক আছে? তো তাহলে কালকের এক্সাম অফলাইনে চাইলেও দিতে পারো, অনলাইনেও দিতে পারো, এইভাবেই থাকবো। সো এটা তোমরা যেটা প্রেফার করো ওইটাই দিবা। যদি এইভাবে আসো তাহলে পেপার প্রিন্ট করা হবে, আর না আসলে পরে অনলাইনে ক্লাসরুমে, সমস্যা নেই। আচ্ছা, তো এখন এখানের মধ্যে আমাদেরকে যে কোশ্চেনটা করছে, যে পুরো এক্সপেরিমেন্টের মেইন যে কনসেপ্টটা, যে when the traces have slid past exactly one wavelength, ঠিক আছে? যখন নাকি তারা এরকম স্লাইড করে যাচ্ছে দেন ইভেন্চুয়ালি ইনিশিয়াল যে প্যাটার্নটা ছিল একটা সার্টেন ডিসটেন্স মুভ করার পর আবার যদি প্যাটার্নটা মিলে যায়, তো তার মানে কি হয়েছে, ওয়ান ওয়েভলেন্থ সমান ডিসটেন্স কভার করছে, অন টাইপের ব্যাপারটা। তো এখানের মধ্যে কি বলতেছে দেখো, when the traces slide one cycle past each other the speaker has moved one wavelength. Explain this, যে আমাদের কনসেপ্টটা নিয়ে কোশ্চেন করছে যে কিভাবে বুঝলা। তো এখন কি বলতেছে দেখো, since the x axis displays time we can tell that the sound is taking one extra period to travel from the speaker to the microphone. যে স্পিকার থেকে মাইক্রোফোনে আসতে যদি ওয়ান ওয়েভলেন্থ দূরে নিয়ে নাও, তো ওয়ান ওয়েভলেন্থ ডিসটেন্স কভার করতে কতটুকু সময় নেবে, ওয়ান টাইম পিরিয়ড সমান
সময় নেবে। তো তাহলে ওয়ান টাইম পিরিয়ড সমান টাইম পরে যদি আমরা কি করি সাউন্ড ওয়েভটাকে রিসিভ করি, তো তখন কি বুঝবো যে the two objects, the speaker and the microphone are exactly what one wavelength apart from each other. So তাহলে the distance traveled in one period is the wavelength, যে one time period সমান টাইমে যতটুকু ডিসটেন্স কভার করবে ওয়েভ, ওই ডিসটেন্সটাকে আমরা কি বলি ওয়েভলেন্থ বলি। তো এরপরে এখানের মধ্যে একটা এক্সপেরিমেন্টের ব্যাপার আছে যে সিগন্যাল জেনারেটরটাকে কততে সেট করতে হয় 4 কিলোহার্টজ এ। কেন? is a suitable starting frequency for this experiment because we need a wavelength that can be measured to be a good resolution using a meter rule। যে কেমন তোমার 4 কিলোহার্টজ এটা হলো শেষ। আর ইউনিট 6 গুলো নিছো? ইউনিট 6 গুলো এখানে মনে আছে, এখানে থেকে ইউনিট 6 গুলো নিয়ে নাও, ওগুলো বাসা দিও। এটা এখন দিয়ে দিবা ইউনিট 6 একটা। ঠিক আছে, ওকে। সো তাহলে 4 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি, সো তাহলে 4000 হার্টজ হলো ফ্রিকোয়েন্সি। আর স্পিড অফ সাউন্ড কত? স্পিড অফ সাউন্ড তোমার 340 মিটার পার সেকেন্ড। তো এটার করেসপন্ডিং কি আসবে? একটা ওয়েভলেন্থ আসবে। তো শুরুতে আমরা এত কিলোহার্টজ দিয়ে শুরু করলে কি পাবো? আমাদের ওয়েভলেন্থের যে ভ্যালুটা আসবে ওই ওয়েভলেন্থটা মিটার রুলের মতো একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট যার রেজোলিউশন কত 1 মিলিমিটার, ওইটা দিয়েও যেন কি করা যায় ঠিকঠাক মতো বের করা যায়। ঠিক আছে, যে 0 পয়েন্ট সামথিং সেন্টিমিটার আসবে আর কি। এখানের জন্য কত আসে দেখো তো, যাবে 340 ডিভাইডেড বাই 4000 করলে ওই তো ওইটা ইউনিট 6 এর প্রিপারেশন নিয়ে দেন দিয়ে দিবা। ইউনিট 6 তো করানো হয়েছে না আরো আগে, পরের আগে, তো এটা তো দেওয়ার মতো সমস্যা হওয়ার কথা না। কত? 0.085, এটা কি মিটার? তো এটা সেন্টিমিটারে নিলে কত আসে? 8.5 সেন্টিমিটার, তাই না? So 8.5 centimeter is a large enough distance that can be measured using a meter rule। ঠিক আছে, তো তাহলে এরকম একটা কথা। ওকে, তো তাহলে এটা গেল আমাদের কি টুইন বিম অসিলোস্কোপের এক্সপেরিমেন্ট। আর তোমাদের এই সোনোমিটারের এইটা আর ডিফ্রাকশন গ্রেটিং এর এটা আমরা নেক্সট ক্লাসে করব। কালকে তোমাদের এমনিতে পরীক্ষা আছে, তো আজকের ক্লাস বেশি বড় নিব না। হ্যাঁ, কালকে তোমাদের ইলেকট্রিসিটির টেস্ট, ইলেকট্রিসিটির যা যা কোয়েশ্চেন আসে আর কি বুকলেট থেকে ওগুলোর মধ্যে। ওকে প্রভা, ভালো মতো প্রিপারেশন নিয়ে রাখো। কিভাবে এসে দিবা কেউ নাকি সবাই অনলাইনে?